তো আজকে আমরা আলোচনা করব নাউনের কেস সম্বন্ধে, অর্থাৎ যেটা বাংলা ব্যাকরণে আমরা বলি কারক, এবং পজিটিভ কেস অ্যাপোস্ট্রফি এস এর সঠিক ব্যবহারটা আমরা আজকে শিখে নেব। কেস কাকে বলে আগে জেনে নেব। কাকে বলে? যে নাউনের সঙ্গে বা পুরোটা সেন্টেন্স বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ককে, নাউন তো একটা আছে, তার সঙ্গে ওই যে সেন্টেন্সের যে অন্য ওয়ার্ডের সম্পর্ককে নাউনের কেস বা কারক বলে। তাহলে ভাষাটা কি বললাম? নাউনের সঙ্গে ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে বলা হয় কেস। সেটা দেখো, নাউনের সঙ্গে বাক্যে অন্য ওয়ার্ডের সম্পর্ককে নাউনের কেস বা কারক বলা হয়। সিম্পল। হি থ্রোজ আ স্টোন। হি প্রনাউন, হিটার সঙ্গে অন্য সে যে থ্রোজ আ স্টোন, এটা কি সম্পর্ক আছে? সাবজেক্ট। তো এই সম্পর্কটাকে বলা হয় কেস। এটা কিরকম সেটা পরপর আমি ব্যাখ্যা সহকারে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে জেনে নেই এই কেস কত প্রকার। কেস 4 টাইপস। নাও ইন ইংলিশ গ্রামার, নোমিনেটিভ কেস, বাংলাতে যেটা আমরা কারক বলি, এটাকে কর্তৃকারক। নেক্সট অবজেক্টিভ কেস, বাংলাতে কি বলি? কর্মকারক। নেক্সট পজিটিভ কেস, পজিটিভ অধিকারে থাকা, পজিটিভ কেস। নেক্সট ভোকেটিভ কেস। তো এই কেসগুলো আমরা জানবো, নমিনেটিভ, অবজেক্টিভ কর্তৃকারক, কর্মকারক, পজিটিভ সম্বন্ধ পদ অ্যান্ড ভোকেটিভ কেস। এই 4টি কেস আমরা নিয়ে আলোচনা করব। দেখে নিই নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস মানে কর্তৃকারক। তো নমিনেটিভ কেস কাকে বলে? যখন কোনো নাউন বা প্রোনাউন, নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, কর্তা রূপে ব্যবহৃত হয়, সাবজেক্ট রূপে, কর্তা মানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তখন তাকে নমিনেটিভ কেস বলে। তাহলে when a noun or pronoun is used as a subject is called nominative case. যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে। ধরো একটা নাউন টম। টম কি রূপে ব্যবহৃত হচ্ছে? হু দিয়ে কোশ্চেন করো। কে টোনটা থ্রো করছে, কে না টম? তাহলে টমটা নাউন কি রূপে ব্যবহৃত হচ্ছে? না সাবজেক্ট। কর্তা রূপে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটাকে বলা হবে কি? নমিনেটিভ কেস বা কর্তৃকারক। তো খুব সহজে বোঝো, নাউন বা প্রোনাউন কর্তা রূপে ব্যবহৃত হলে এটা সেন্টেন্সের সঙ্গে সাবজেক্ট, তার সম্পর্কটা হলো নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক। তো এখানে সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে বলছি নমিনেটিভ কেস। এগুলো অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস মিন্স কর্মকারক, বাংলাতে বলছি কর্মকারক। তো কি? যখন কোন নাউন বা প্রোনাউন, সব ক্ষেত্রে কিন্তু নাউন বা প্রোনাউন হতে হবে, নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয়। নমিনেটিভ কেসে কি বলছিলাম? কর্তা রূপে। এখানে যখন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে বা কর্মকারক বলে। একটা উদাহরণ দেখে নিই। দ্য হর্স কিকড দ্য বয়। এই কর্মকারক খোঁজার নিয়ম কি? ভার্বকে হুম দিয়ে কোশ্চেন করো। কাহাকে? ভার্বকে। কিকড লাঠি মারা। কাহাকে মেরেছিল? কাহাকে? না দা বয়, বয়কে। এটাই অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস খোঁজার নিয়ম হুম দিয়ে কোশ্চেন করতে হবে। ভার্বকে, হুম মানে কাহাকে, এখানে ভার্বকে, হর্স সাবজেক্ট, ভার্ব কিক। তাহলে ভার্বকে খোঁজে কাহাকে কিক করছিল? না বয়। এই কাকে দিয়ে কোশ্চেন করলেই কিন্তু আমরা অবজেক্টিভ কেসটা পেয়ে যাবো। তো এখানে অবজেক্টিভ দ্য বয়। তো এটাই পরিষ্কার হলো, যখন নাউন বা প্রোনাউন, এখানে কি এটা নাউন, এটা কি রূপে ব্যবহার হচ্ছে? দেখো অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি? অবজেক্টিভ কেস। যখন when noun and pronoun is used as an object, it is called it is an objective case. ওকে? যখন নাউন বা প্রোনাউন কর্ম, এখানে দা কর্মরূপে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কেস। তো খোঁজার নিয়ম
হুম দিয়ে ভার্বকে কোশ্চেন করে নাও। ঠিক আছে, এখন দেখে নিই পজিটিভ কেস সম্বন্ধ। দেখো পজিটিভ কেস অর্থাৎ পজিটিভ কেস সম্বন্ধ পদ যেটা বলি, যেখানে কি বোঝায় অধিকার বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়, যেখানে অধিকার বোঝায়। যেমন পজিটিভ কেস ডিনোটস ওনারশিপ, পজিশন, রিলেশনশিপ অর অথরশিপ, অর্থাৎ অধিকার যখন বোঝাবে এটাকে বলা হচ্ছে পজিটিভ কেস। একটু দেখে নিই, দিস ইজ রাম আমব্রেলা, রামের অধিকার হচ্ছে, এটাকে বলা হবে পজিটিভ কেস। আর মাদার্স লাভ অ্যাপোস্ট্রফি এস দিয়ে হয়, মাদার্স মায়ের ভালোবাসা অর্থাৎ মায়ের অধিকার বোঝাচ্ছে, মায়ের কর্তৃত্ব বোঝাচ্ছে, ইজ আ নোবেল থিং, এটাকে বলা হবে পজিটিভ কেস। অর্থাৎ অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব বোঝাচ্ছে, কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়, তাকে বলা হচ্ছে পজিটিভ কেস। প্রায় ক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা ইউজ করি। অর্থাৎ পজিটিভ কেসের ক্ষেত্রে অধিকার বোঝানো হবে। এবার অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার কিরকম, ভিডিওটা দেখতে থাকো, আমি শেষের দিকে অ্যাপোস্ট্রফি এসের সঠিক ব্যবহারগুলো দেখাবো। ভোকেটিভ কেস অর্থাৎ সম্বোধন করা, অ্যাড্রেস করা। এটা ইংলিশে কেস হলেও বাংলাতে কিন্তু কারক বলা হয় না। তো কি দেখে নিই, ভোকেটিভ কেস বা সম্বোধন পদের দ্বারা সম্বোধন বোঝায়, একে বলা হয় ভোকেটিভ কেস। যেমন কাম হিয়ার রাম, তো রাম এখানে ভোকেটিভ কেস, অর্থাৎ নাউন যখন সম্বোধন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ভোকেটিভ কেস। নাউনকে রাম, তো এটা ভোকেটিভ কেস, সম্বোধন হচ্ছে কাম হিয়ার রাম, তো রামকে অ্যাড্রেস করা হচ্ছে, এই অ্যাড্রেসিং হলে এটাকে বলা হচ্ছে ভোকেটিভ কেস। নেক্সট কাম বয়েজ, বয়েজ তো নাউন, বয়েজ এখানে অ্যাড্রেস করা হচ্ছে, এই বয়েজটা এখানে ভোকেটিভ কেস। দেখো কিভাবে পজিটিভ কেসটা ফর্ম করা হয়, অর্থাৎ ফরমেশন অফ পজিটিভ কেসটা আমরা জেনে নেবো। কারণ অ্যাপোস্ট্রফি এর ব্যবহারটা কিন্তু সঠিকভাবে শিখতে হয়, যেটা ইংলিশ গ্রামারে খুবই প্রয়োজনীয়। তো কিভাবে ফর্ম হয় এটা একটু দেখে নিচ্ছি। তো দেখো নাউন এক বচন হলে, যখন নাউনটা এক বচন সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে পজিটিভ কেস হয়। যেমন এখানে নাউনকে রাম, রাম একজন তো এক বচন সিঙ্গুলার, এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে বুক দেবো, রামস বুক, রামের অধিকারে আছে, এই পজিটিভ কেসটা হলো রামস বুক। রাম এক বচন বলে অ্যাপোস্ট্রফি এস হলো। নেক্সট ফাদার্স বুক, ফাদার তো এক বচন, একজন, এক বছর বলে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হলো, ফাদার্স কার, এস এটা পজিটিভ কেসে তৈরি করা হলো, অর্থাৎ অধিকারকরণ করা হলো। নেক্সট বয়, বয় তো এক বচন অর্থাৎ সিঙ্গুলার, বয় একটা, তো সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন, সিঙ্গুলার একজন বহুজন বা বহু। তো এখানে তো দ্য বয়, বয় এক বচন, তাই অ্যাপোস্ট্রফি এস, বয়েজ পেন অর্থাৎ বালকের কলম, অধিকার বোঝালো, অর্থাৎ পজিটিভ কেসে আমরা ওটাকে তৈরি করলাম। অর্থাৎ সিঙ্গুলার থাকলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা পজিটিভ কেসটা ফর্ম করি। ঠিক আছে, নেক্সট নাউন বহুবচন যখন হবে এবং নাউনের শেষে এস থাকে, নাউন বহুবচন, আবার নাউনটার বহুবচনের শেষে যখন এস থাকবে, সেখানে কেবলমাত্র অ্যাপোস্ট্রফি যুক্ত হয়ে পজিটিভ কেসটা ফর্ম করি। একটু দেখে নিন, বয়েজ, এই বয়েজ বালকগুলি, এর বালকগুলির ক্লাব, এই বালকগুলির ক্লাব লিখতে গেলে অ্যাপোস্ট্রফিটা শেষে হয়, আর এস আনতে হয় না, বয়েজ শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়, বয়েজ ক্লাব। তাহলে লেখা হবে বয়েজ অ্যাপোস্ট্রফি ক্লাব। অর্থাৎ যখন প্লুরাল থাকবে নাউনের এবং শেষে এস থাকবে, তখন শুধু অ্যাপোস্ট্রফিটা বসবে, অর্থাৎ বয়েজ ক্লাব। গার্লস বালকগুলির স্কুল, তখন কি লিখবো, বালকগুলির স্কুল, অধিকার, অর্থাৎ পজিটিভ কেস করতে হতো, তখন কি যেহেতু এস আছে শেষে, তাই শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হবে, গার্লস স্কুল। তো বুঝতে পারলাম, যখন সিঙ্গুলার থাকবে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বোঝাবো কোনো অধিকারের ক্ষেত্রে, যখন প্লুরাল থাকবে শুধু অ্যাপোস্ট্রফি দেবো এসের পরে, এই করে আমরা পজিটিভ কেসটা তৈরি করতে পারি। একটু দেখে নেওয়া যায়। কিন্তু নাউন প্লুরাল, তাহলে প্লুরালের পরে অ্যাপোস্ট্রফি এসের পরে এস আর যুক্ত হবে না। কিন্তু নাউন এখানে প্লুরাল, কিন্তু শেষে এস থাকে না, সেখানে অ্যাপোস্ট্রফি এস হয়। কিন্তু দেখো মেন, মেন তো সিঙ্গুলার নয়, প্লুরাল। আমি কি বলছি, প্লুরালের পরে শুধু অ্যাপোস্ট্রফি না, এখানে কিন্তু মেন প্লুরাল হলেও পরে কিন্তু এস নেই বলে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলাম। চিলড্রেন বালকগুলির বই,
এখানে কিন্তু চিলড্রেন অ্যাপোস্ট্রফি দিলে হবে না, বালকগুলির বই যখন এস থাকবে শুধু অ্যাপোস্ট্রফি, এস তো নেই, তাই অ্যাপোস্ট্রফি এস দিয়ে বুক করলাম। তাই এখানে প্লুরাল হলেও যখন শেষে এস নেই তাই অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করলাম। এটা কিন্তু খুবই এসেনশিয়াল যে কোনো লেখনের ক্ষেত্রে বা পজিটিভ কেসটা তৈরির ক্ষেত্রে। আশা করি এটাকে তোমরা সঠিকভাবে দেখবে, পুঙ্খানুপুঙ্খানু দেখবে। এটা খুবই কিন্তু একটা ক্রুশিয়াল ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আশা করি তোমরা এই নোটটা যদি ভালো করে দেখো তোমাদের এটা কাজে লাগবে। তো ফরমেশন তো শিখলাম, কিন্তু ইউজটা কোথায় কোথায় হয় না জানলে কি করে হবে। তো ইউজটা দেখে নেই পজিটিভ কেসে। তো পজিটিভ কেসে ইউজ দেখো, জীবিত প্রাণীর ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা বসে, জড় পদার্থের ক্ষেত্রে কিন্তু বসে না, এটা প্রথমেই মনে রাখতে হবে। তো অধিকারটা নিশ্চয়ই জড় পদার্থের হয় না, জীবিতর হয়, এটা সহজে মনে রাখার নিয়ম। আর আমি বেঁচে থাকলে তো অধিকার ফলাবো, তো মরে গেলে কি করে ফলাবো, তাই জড়তে অধিকার হয় না, জীবিত তো হয়, এটা মনে রাখা সঠিক নিয়ম। তো এটা মনে রেখে আমরা করতে পারি জীবিতের ক্ষেত্রে বয় জীবিত, তো বয়েজ হ্যাড অ্যাপোস্ট্রফি হতে পারে। তো গার্লস জীবিত, গার্লস চেয়ার, তা গার্লসের অধিকার হতে পারে। তো এটা নিশ্চয় বুঝতে পারলে জীবিতের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতে পারে। কিন্তু দ্য লেগ অফ চেয়ার, চেয়ারের পা, চেয়ারের পা তো চেয়ারের অধিকার, চেয়ার তো জড়, তো জড়ার তো অধিকার হতে পারে না, তাই এক্ষেত্রে নট দ্য চেয়ার্স লেগ, এখানে চেয়ার্স লেগ লেখা যায় না। অর্থাৎ জড় পদার্থের ক্ষেত্রে অধিকারটা বোঝানো হয় না, তাই অ্যাপোস্ট্রফি এসটা হবে না। এখানে হতে পারে লেগ অফ চেয়ার বাট নট চেয়ার্স লেগ। খুব সহজেই মনে রাখার নিয়ম, জড়াতে অধিকার হয় না। কি জড়া আবার কি অধিকার থাকবে, তো মাথায় গেছে বা জড় পদার্থ, এটা সহজে মনে রাখবে। নেক্সট দেখো, দ্য কভার অফ দ্য বুক লেখা যেতে পারে, কিন্তু কখনো লিখতে পারবো না বুকস কভার, ঠিক আছে। কিন্তু এটা তো বললাম খুব সহজে জড় পদার্থের অধিকার হয় না, তাই পজিটিভ কেস হয় না। তো কয়েকটা ব্যতিক্রম তো থাকবে, সেগুলো একটু দেখে নাও। সময়, দূরত্ব, ওজন প্রকাশক নাউনের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়, এটা জাস্ট মনে রাখবে। কি না, সময়, ডে তো সময়, আর ডেজ ম্যাচ এটা কিন্তু হতে পারে সময়। আর উইকস হলিডে, এই অ্যাপোস্ট্রফি এস কিন্তু হচ্ছে জড়, তাও হচ্ছে। আর ফুটস লেন্থ, দূরত্ব, আর ফুটস এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হচ্ছে, এটা জীবিত না হয়ে কিন্তু হচ্ছে। এগুলো ব্যতিক্রম নিয়ম, এগুলোকে কিন্তু একটু মনে রাখতে হবে। কি মনে রাখবো, জীবিত না হয়েও সময়, দূরত্ব ও ওজনের ক্ষেত্রে কিন্তু পজিটিভ কেস অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হয়। নেক্সট এন্ড লাস্ট রুলস আমরা একটু দেখে নিই। ব্যক্তি স্বভাব আরোপিত হলে বস্তুর ক্ষেত্রেও কিন্তু হয়। কিছু কিছু বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয় যখন ব্যক্তি স্বভাব আরোপিত হয়, যেমন নেচার, নেচার তো কোনো ব্যক্তি, জীবিত ব্যক্তির নেচার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত হতে পারে। নেচার তো জীবিত কারণ, তাই নেচার লটা হতে পারে। নেচার কিন্তু জীবিত নয়, কিন্তু তার কারণ আচরণ, জীবিত ব্যক্তির আচরণ, সেক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত করা হলো। ফরচুন, ফরচুন জীবিত নয়, কিন্তু ফরচুনটা কার, জীবিত কারণ, অর্থাৎ জীবিত কারণ ফরচুন বলে এখানে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করা হচ্ছে। ডিউটি, এটা কিন্তু জীবিত নয়, কিন্তু ডিউটিটা কার, কোন জীবিত, তাই এক্ষেত্রেও কিন্তু অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে, অর্থাৎ পজিটিভ কেস হতে পারে। খুব সহজে বলবো, ব্যক্তির স্বভাব যখন কোনো কিছুতে আরোপিত হয় সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি কেসটা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা কেসটা সম্বন্ধে জানলাম, যে সব থেকে যেটা তোমাদের প্রয়োজনীয় বলে মনে করলাম সেটা নিয়ে আলোচনা করলাম। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার অর্থাৎ পজিটিভ কেস কিভাবে ফরমেশন করলাম, এবং পজিটিভ কেসের ব্যবহারটা সম্বন্ধে বললাম। অ্যাপোস্ট্রফি এস কোথায় করা যায় কিভাবে, এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেটা সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনাটা করার জন্যই এই ভিডিওটা। হয়তো কেস বিশেষ ক্ষেত্রে লাগে না, কিন্তু পড়াটা প্রয়োজনীয় বলে মনে করি। তাই আজকের ভিডিওটা যদি পুরো দেখো, আশা করি তোমাদের অনেকটাই লাভবান হবে বা উপকৃত হবে। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা তো জানোই চ্যানেলটা খুবই ছোট, তাই চ্যানেলটা তোমরা যেহেতু বড় হয়ে ওঠে, তাই অবশ্যই যদি ভিডিওতে নতুন এসে থাকো বা চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সবিশেষে বলি, তোমরা ভালো থাকবে, অবশ্যই আনন্দিত থাকবে।